আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমাদের এখানে একটু অনুষ্ঠান হচ্ছে ধর্মীয় বিষয় নিয়ে, তো আমাদের একদম পাশেই তো মাদ্রাসা, তো সেই কারণে আমি ভয়েসটা কোনো মতেই দিতে পারছিলাম না, তো টুকটাক দেওয়ার চেষ্টা করেছি। আসলে এই যে গজলগুলো গাইছে সেগুলো দেখা যাচ্ছে যদি ইউটিউবে যায়, আর এটা থেকে যদি কপিরাইট পড়ে যায় আমার চ্যানেলটাতে, এমনিতেই তো চ্যানেলটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, তার উপরেও যদি এভাবে কপিরাইট পড়তে থাকে তাহলে আমার চ্যানেলটা ওখান থেকেই ডিলিট হয়ে যাবে। তো সেই কারণে ভিডিওটাও দিতে পারছি না। তবুও আজকে ভাবলাম না, আজ 3 দিন হয়ে যাচ্ছে ভিডিওটা আবার বন্ধ, তো এই কারণে ভাবছি না থাক, অল্প করে কথা বলে একটু মিউজিক দিয়ে দিবানে, তাহলে হয়তো হয়ে যাবে। যতটুকুই হোক না কেন দেওয়ার চেষ্টা করছি। তো আগের দিনে রাত্রে যে বাজারগুলো করে এনেছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর এখানে অনেক জিনিস একটু টুকটাক কিনে নিয়ে এসেছি, বুটের ডাল, তারপরে বুট, তারপর এলাচ, আবার হচ্ছে জিরা কিনেছি, একটু সাবুদানা কিনেছি, চিড়া কিনেছি। তো আর এখানে ম্যাগির যে মশলাটা আছে নুডলসে দেওয়ার জন্য ওইটা কিনেছি। তো সব মিলে সবগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। সবগুলো গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে দেখা যাচ্ছে সকালে রান্নাটা করব। আর আজকে রান্নাটা করব খিচুড়ি। তো আজকে খিচুড়িটা হচ্ছে উঠিয়ে দেবো, তার কারণ হচ্ছে বাসায় সবাই রয়েছে। সকালের দিকে দেখা যাচ্ছে আজকে তো অন্যান্য দিন খায় না, আর আজ হয়তো খেতেও পারে, তো এই কারণেই খিচুড়িটা দিয়ে দেবো, যদিও বা জানি না যে খাবে কে। তো যাই হোক, হচ্ছে সকালে বেশিরভাগই আমরা তো খাই না, তো এই কারণেই হচ্ছে একটু কনফিউজ হয়ে যায় যে খাবে কি খাবে না, সেই কারণে। তো এখানে চিড়ে, তারপরে অন্যান্য যত মাসকাবারি জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আস্তে আস্তে করে গুছিয়ে রেখে রাখতে পারলে তারপর আস্তে আস্তে করে ঘরটা গুছিয়ে উঠতে পারবো। আসলে শীতের বেলা, যে কারণে কোনো মতে কোনো কিছুতে একটু গুছিয়ে উঠতে পারছি না, যে কোনটা থেকে কোনটা করবো বুঝে পাচ্ছি না। এই কাজ করতে করতে একদম বেলা হয়ে যাচ্ছে। আর বিকালে খাওয়া দাওয়া করার পর তো কম্বলের ভিতরে যেতেই হবে, আর কাজ করার মতো অবস্থায় থাকে না। আর তাছাড়াও যে আমার মেয়েটা ছোট আছে, আমি যতক্ষণ না পর্যন্ত ওকে নিয়ে শুবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ও শুতে যাবে না। তো এই কারণে হচ্ছে ওকে নিয়ে শুতে হয়, সেই কারণে একটু লেটও হয়ে যায়, আর কাজকর্মতেও একটু আলসেমিতা হয়ে যায়। রান্না করতে চলে এসেছি। এদিকে যে অনেকগুলো বাজার করেছিলাম, তো এখান থেকে দেখুন আমি পাতাকপিগুলো কেটে নিচ্ছি। পাতাকপির ডাঁটা, ফুলকপির ডাঁটা এগুলো কেটে খরগোশকে খেতে দিব। আর আমার খরগোশগুলো এখন না খুব ভালো হয়েছে, যে সব কিছু সবজির দাম কম। ওকে আমি একদম পাতাকপি 15 টাকা 10 টাকা করে কিনে নিয়ে আসি, একটা পাতাকপি। ফুলকপি, তারপর পালং শাক এগুলো 10 টাকা করে নেয়। তো এই 10 টাকা আটে কিনে নিয়ে আসি, একবারে বেশ কয়েকটা কিনে নিয়ে আসি রেখে দিই। ওকে প্রতিদিন একটা পাতাকপি পুরোটা একদিনে শেষ হয় না, অর্ধেকটা শেষ হয়। তো অর্ধেকটা ভালো করে একটু কুচিয়ে দিলে ওরা এটা পুরোটা সারাদিন ধরে খাবে। আর যদি ফেলে অবশ্য দেয় না, পুরোটাই খেয়ে নেয়, একদম নষ্ট করে না। তো যাই হোক, খরগোশের জন্য এই যে পাতাকপি, তারপরে বা হচ্ছে ফুলকপির যে ডাঁটা সেগুলো একটু কুটে কুটে দিচ্ছি। এই ডালাটা ধরে ওদের সামনে যদি একটা বাটিতে দেওয়া হয় তা পুরোটা একদম খেয়ে উঠবে। আর খরগোশগুলো একদম মানে বেশ দেখতে সুন্দর হয়েছে। তবে বাচ্চা দেবে কবে জানি না, খুব ইচ্ছা ছিল হয়তো বাচ্চা দিবে, কিন্তু কবে দিবে এখনো পর্যন্ত জানি না আমি। তো যাই হোক, একদিকে আজকে রান্না করব ফুলকপি, আর একটু পালং শাক রান্না করার ইচ্ছা আছে। তো দেখা যাক কোনটা কি করি।
আর কি না করি। সব দিন তো মানে ভাবি এক, আবার লাস্ট মুহূর্তে হয়ে যাক এই অন্যরকম। প্রথমে তো ভেবেছিলাম একটু হচ্ছে পালং শাক রান্না করব। তো আমার হাজবেন্ড পরে বলল পালং শাক খেতে ভালো লাগছে না, বারবার পালং শাকটা আসলে মজা লাগছে না। তো টমেটো রান্না করতে বললো। তো এখানে আলুটা আগে একটুখানি নাড়াচাড়া করে নিলাম লবণ দিয়ে, এখনও হলুদটা দেয়নি। তারপরে পেঁয়াজ, কাঁচা ঝাল এগুলো সব চিড়েই দিয়েছি। দিয়ে এবার দেখুন হলুদ লবণ দিয়ে একসাথে টমেটোটা দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর এটা থেকে অনেকটা পরিমাণে পানিটা বেরোবে। আর তারপর কষাতে কষাতে যদি পানির প্রয়োজন হয় আর একটু পানি দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে এটার ভিতরে মাছ দিয়ে দেবো। আর অবশ্যই বাটা মশলা তো দিয়েই রাখি, একটু সরিষা বাটা, জিরা বাটা, এগুলো তো না দিলে তরকারি মজাই লাগে না। আর শীতের সবজি যত মজা করে রান্না করা যায় ততটাই ভালো। তো এদিকে দেখুন ফুলকপিটাও আমার রান্না হয়ে গেছে, টমেটোটা রান্না করেছি, আর এদিকে ফুলকপিটাও পুরো একদম হচ্ছে রান্নাটা করে দিয়েছি। মানে মাছ টাছ বসিয়ে একদম সুন্দর হয়ে গেছে। তবে মনে হচ্ছে হলুদটা একটু কম আছে, ক্যামেরায় এরকম লাগছে, কিন্তু বাস্তবে তো এরকম বা কালারটা ভালোই এসেছে। আর এদিকে দেখুন নতুন চুলও কিনেছিলাম, আর মুরগির ভাতটাও রান্না করে রেখে দিয়েছি, আর উপরে একটা টিন লাগিয়ে নিয়েছি যাতে এই ধোঁয়াটা আমার উপরের টিনটায় নষ্ট না করে। ফিরে আসলাম সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় বাচ্চাদের আবদারে পিঠা বানাতে বসলাম। তো এখানে আমি চালের গুঁড়াটা গরম পানিতে ভালো করে একটা খামির করে নিয়েছিলাম, নিয়ে সেটার একটা ডো করেছি, করে এটা সুন্দর করে একটু মথে নিয়েছি। আর আমার হাত দিয়ে আমি যতবারই এটা হচ্ছে ভালো করে খামিরটা করতে যাব অথবা সফট করতে যাব, ঠিক ততবারই এটা অনেক পানি পানি হয়ে যায়, মানে সফটের পরিবর্তে উল্টা আরও অনেক পানি পানি হয়ে যায়, কেমন যেন একটা হাতে লেপটে লেপটে হচ্ছে লেগে যায়। তো আমার হাত থেকে এরকম মানে পানি মতো বেরোয়, কেন বেরোয় জানি না। যে কোনো একটা শক্ত জিনিস যদি আমার হাতে দেওয়া হয় তা সেটা দেখা যাচ্ছে ডলতে ডলতে ওইটা হচ্ছে পানি হয়ে যায়। মানে আটা রুটি খামির করতে গেলে আমি বুঝতে পারি যে আমার হাতটা থেকে এরকম একটু পানি পানি মতো হচ্ছে। তো প্রথমে ভাবছিলাম সারো পিঠে করব, তো এখানে তো অনেক ধরনের অনেকভাবে করা যায়, তো ভাবলাম যে এইভাবে করে কাইচি দিয়ে কেটে দেখি কেমন হয়। তারপর হঠাৎ মনে হলো যে আমি এরকম বোকামো কাজ কেন করছি, আমার তো মেশিন আছে। তো তারপর উঠে আবার মেশিনটা নিয়ে আসলাম, নিয়ে এসে মেশিনটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। নেবার পর মেশিনটার ভিতরে আমি সুন্দর করে আটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাতে একটু উপর থেকে প্রেশার দিব, দিলে তারপর মানে পিঠাটা আর কি তৈরি হয়ে যাবে। দেখতে লাগুন কিভাবে করে আমি পিঠাটা তৈরি করছি। এই মেশিনটার ভিতরে আমি একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি, যাতে আমার কোনোভাবে মানে কোথাও একটু আটকে না যায় এবং খুব সুন্দরভাবে সফটভাবে জিনিসটা আমার তৈরি হয়ে যায়। তো এখানে এর আগে যেগুলো কাঁচি দিয়ে কেটেছিলাম সেগুলো আবার এই ডোটার ভিতরে এক করে নিলাম, মানে সাথে মিশিয়ে নিলাম। আর এবার দেখুন আমি উপরে যে হ্যান্ডেলটা আছে ওটা সুন্দর করে ঘুরিয়েছি, আর এটাতে খুব সুন্দরভাবে সারো পিঠা তৈরি হয়ে যাচ্ছে। মানে হাতে কাটা সেমাই পিঠা বলেন কিংবা সারো পিঠা বলেন, যেটাই বলেন না কেন খুবই ভালো হচ্ছে। তো আমাদের এখানে তো সারো পিঠাই বলে, আর অন্য কোথায় কিভাবে কী নামে আপনারা এটা ডাকেন মানে বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই পিঠাটা কিন্তু অসাধারণ হয়েছিল। যেহেতু আমি ভয়েসটা একটু পরে দিচ্ছি, এই যে কাঁচা কাঁচা পিঠাটা তৈরি করছি না, আর এই পিঠাটা কিন্তু এতটা লম্বা ছিল না,
মানে এই পিঠাটা যখন আমি জাল করেছি তখন ঠিক এই সাইজ মতো নিচে থেকেই ভেঙে ভেঙে গিয়েছিল, এতটা লম্বা ছিল না। আর যে কাঁচা পিঠা খাওয়ার স্বাদটা একটু অন্যরকম হয় শুকনা পিঠার থেকে। তবে হ্যাঁ, আপনারা যদি চান তাহলে এইভাবে পিঠা তৈরি করে ছাদে একটু রোদে দিয়ে রাখতে পারেন, এবং এটা যদি শুকিয়ে মচমচে করে রাখা যায় তাহলে সারা বছর এইভাবে করে একটা কৌটায় রেখে দিলে যখন মনে চায় তখনই ওইটা রান্না করতে পারেন। তো আমার বাসায় কিন্তু শুকনা একটু পিঠাও ছিল, আমার সেটা খেয়ালও ছিল না, পরে যে তাই খেয়াল আসছে। তবে বেশ ভালোই হয়েছে যে এই বছরে একদম প্রথম নিজে হাতে কোনো কিছু তৈরি করেনি। আর যে তেলের পিঠাটা তৈরি করতাম ওটা আমার ছেলেটার একটু সমস্যা হচ্ছে, মানে তেলের পিঠাগুলো খেতে গেলেও বলছে আম্মু আমার কেমন জানাটা হচ্ছে, ওর গ্যাসের সমস্যা হচ্ছে। তো তার থেকে ভালো এটাই হলো যে এই পিঠাটা তৈরি করলাম। এই পিঠাগুলো রস দিয়ে যদি রস, দুধ আর নারকেল কোরানি দিয়ে করা যায়, মানে নারকেল কোরানো দিয়ে, তাহলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তবে আমার বাসায় নারকেলটা এই মুহূর্তে দিব না, কারণ আমার ছেলের ওষুধ খেতে হচ্ছে, ওর আব্বুর ওষুধ খেতে হচ্ছে, সে কারণে নারকেলটা খেতে নিষেধ করেছে। তো এই কারণে নারকেলটা দিলাম না। আর রস এখন কোথায় পাবো, রসও তো পাওয়া যাবে না। তবে আমি দুধ নিয়েছি, ওই যে বললাম। তা কড়াইটাতে দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু না, কড়াইটা কিন্তু বেশ বড়। তো এই কড়াইটা এরকম হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। তো কড়াইটাতে আমি ভালো করে দুধটা জাল দিয়ে নিয়েছি, নিয়ে একটু চিনি আর এর ভিতরে একটু খেজুরের গুড় অ্যাড করেছি। খেজুরের গুড়টা একদম অরিজিনাল খেজুরের গুড়, যেহেতু যশোরের গুড়, মানে যশোরের খেজুরের গুড় কিন্তু বিখ্যাত। তো ওইটা দেখা যাচ্ছে ওই খেজুরের গুড়টা দেওয়ার কারণে রসের যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যাবে। তো এইদিকে দেখুন আমার মিষ্টি সমস্ত সব কিছু দিয়েছি, একটা এলাচ দিয়েছি, তারপর একটা তেজপাতা দিয়েছি, দিয়ে সুন্দর করে সেমাই যে হাতে কাটা যে চুষি পিঠা সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি একটা নাড়বো না, কারণ এটা তো এমনি নরম আর ঘেটে যাবে, যে কারণে খুব কমই নাড়বো। এবার আস্তে আস্তে করে এটা জাল হতে থাকবে। আর যেহেতু চুলায় না, পোড়ারও কোনো ভয় থাকবে না, ইন্ডাকশনে খুব সুন্দরভাবে আরামসে এভাবে আমি রান্না করে নিয়েছি। এবার দেখুন এখন একটু পাতলা লাগছে, কিন্তু এর পরবর্তীতে কিন্তু যখন একটু ঠান্ডা হয়েছিল তখন বেশ গাঢ় হয়ে গেছিল। তো এখানে ভালো করে আমি একটুখানি সেমাইটা নিয়ে, মানে তুলসী পিঠাটা নেওয়ার চেষ্টা করছি। তো এখানে দেখুন একদম লম্বা লম্বা যেটা ছিল সেটা কিন্তু নাই। তো যাই হোক, আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি আপনি আমার ভিডিও প্রথম দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন। যদি চান আপনাদের বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করুক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফিজ।